আপনারাও হয়তো খুঁজছিলেন ওকে, পেয়েও যেতেন। এতগুলো দিন অপেক্ষা করতে হতো না আপনাদের ওর জন্য। কিন্তু কি করব, অমন পুতুলের মতো মেয়েটার কান্না দেখে ওকে যে আর কোল ছাড়া করতে মন সায় দিল না। ওর মুখে মা ডাক শোনার এতটা লোভ তো না হলেও পারতো, বলুন। মরিয়ম মাথা নাড়লেন সজোরে, বোনের মতো আঞ্জুমানকে বোঝালেন। আপনি যে ওকে আগলে রেখেছিলেন এতদিন, এটাই আমাদের জন্য অনেক অনেক। কষ্ট পাবেন না, রুষা তো আপনারও মেয়ে। আগে ওর সাথে আপনার যেমন সম্পর্ক ছিল, এখনো ঠিক তেমনই থাকবে। যারাও এবার ভাইয়ের বুক থেকে মাথা তুলল, সোজা হয়ে দাঁড়িয়ে ছুটে এলো নিজের মনির কাছে, মুখ ভার করে অনুযোগ করলো। আমাকে পর করে দিচ্ছ মনি? আঞ্জুমান এক বুক প্রশস্তির শ্বাস ফেললেন, প্রসন্ন হাসলেন যারার ভার হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে। তারপর মেয়েটার দুগালে আলতো চাপ দিতে বললেন, পর তো করতেই হবে, মেয়ে বড় হয়ে গেলে তাকে বিয়ে দিতে হবে না? তার উপর মেয়ের যদি আগে থেকেই পছন্দ করে রাখা কোনো বানর মশাই থাকে, তাহলে তো কথাই নেই। আঞ্জুমানের কথায় আবারও লজ্জা পেয়ে গেল নীলাম্বরী। তবে বিয়ের কথা শুনে আয়ন এবার নিঃসংকোচে এগিয়ে এলো আঞ্জুমান আর মরিয়মের সামনে। গলা পরিষ্কার করে নিজের পরিচয় দিতে বিনয়ের সাথে বুকে এক হাত রাখলো, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। কিন্তু বেচারা বেখেয়ালে বলে ফেলল, আসসালামু আলাইকুম মনি। আমি বানর না, মানে আয়ান, আয়ান হান্টার, ইন্সপেক্টর জেনারেল অফ এনইউপিডি। আঞ্জুমান হেসে সালামের উত্তর দিলেও মাথায় হাত জারার। আয়নের চেহারাই শঙ্কিত, যারা দিকে আর চোখে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে ওড়ালো। আসলে প্র্যাকটিস তো নেই, পরের বার আর ভুল ভুল বলবো না, প্রমিস। তবে সবাই আয়ন যারাকে নিয়ে মাতামাতি করলেও শুধু বসার ঘরের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দাঁতে দাঁত পিষে গেল অ্যামিলিয়া। এই বাইরের লোকগুলো কিনা এই পরিবারের এত কাছের মানুষগুলো হয়ে গেল চোখের পলকে। আর সে সে কেউ নয়। কই, তার কথা তো কেউ জিজ্ঞাসা করলো না একবার। ঠিক তখনই তার মুঠোফোনে এলো একটা খুদে বার্তা। এমি রাগে ফুঁসতে ফুঁসতেই তাকালো হাতে থাকা মোবাইলের স্ক্রিনে। মেসেজটি এসেছে একটি অপরিচিত নাম্বার থেকে, যেখানে লেখা, আয়ানকে যেতে দেয়া হয়নি তার বাসায়। সে নিজেও যে খুব একটা যেতে চেয়েছে তা নয়, কারণ যারা এখন থেকে হাসান ভিলাতেই থাকবে ওদের বিয়ের আগ অবধি। বিয়ের আলোচনা হবে আগামীকাল, খুব সম্ভবত এই সপ্তাহের শুক্রবারে আয়োজন করা হবে আকদের। অবসাদ ঘটবে এই মিষ্টি প্রতীক্ষার। কিন্তু সমস্যা একটাই, মেহমেদ হাসান, তিনি নাকি এই এক সপ্তাহ পরীক্ষা নেবেন আয়ানের একমাত্র মেয়ের বিয়ে। সে তো আর যেমন তেমন কারোর সাথে দিতে পারেন না, যতই সে মেয়ে আগে থেকে পছন্দ করে রাখুক পাত্র। আয়ানকে এই এক সপ্তাহ নেওয়া খাওয়া ঘুম সব করতে হবু শ্বশুরের সাথে। আয়ান তাতেও হাসি মুখে রাজি। বাটারফ্লাইকে নিজের করে পেতে সে যার পর্যন্ত বাজি রাখতে জানে, আর এ তো সামান্য নিজের যোগ্যতার পরীক্ষা। তার থেকেও বড় কথা, সে যারা আশেপাশেই থাকতে পারবে এই এক সপ্তাহ। আর কি চাই জীবনে? আঞ্জুমান জার্নি করেছেন, ধকল কাটাতে রাতের খাওয়া দাওয়ার পরেই তার রুম গুছিয়ে দিল আর সে ঘুম প্রয়োজন তার। ওদিকে মরিয়ম জেদ ধরেছেন আজ সে মেয়েকে নিয়ে সাথে ঘুমাবে। অগত্যা মেহমেদ হাসানকে পাঠিয়ে দেওয়া হলো আয়নের ঘরে। মেহমেদ হাসানও না করলেন না, এই সুযোগে ছেলেটাকে বেশ নাকানি চুবানি খাওয়ানো যাবে। এই বদ পুলিশটার তার মেয়েকে তার থেকে কেড়ে নেওয়া ধান্দা এত সোজা নাকি? মরিয়ম যারাকে নিয়ে বিছানায় বসতেই ছুটে এলো আরশি। আদুরে বিড়ালের মতো মরিয়মের কোলে মাথা রেখে আবদার ছুড়ল, এক মেয়েকে পেয়ে অন্য মেয়েকে ভুলে গেলে চলবে? আমি বুঝি ঘুমাবো না তোমাদের সাথে? মরিয়ম বেগম আরশির কথাই হেসে শুধালেন, তা আপনি যে ঘুমোতে এসেছেন, আপনার সাহেবের থেকে অনুমতি নিয়ে এসেছেন? আরশি আনমনে আওড়ালো, কে সাহেব? কার কথা বলছো বলো তো? আমি কেন তোমার কাছে শোয়ার জন্য কারোর কাছ থেকে পারমিশন নিতে যাব? মায়ের সাথে শোয়ার জন্য পারমিশন লাগে বুঝি? যারা ঠোঁট টিপে হাসি আটকে বলল, সাহেব মানে তোমার মহামান্য স্বামী। নিয়েছিস পারমিশন আমার ভাইয়ের থেকে? আমার ভাই পারমিশন না দিলে তো আমিও তো তোকে শুতে দিচ্ছি না এখানে। নেভার। অমনি উঠে বসলো আরশি, যারার দিকে তাকিয়ে বলল, আর তোমার স্বামী, তার খোঁজ নিয়েছো? গিয়ে দেখো বাবাকে রুমে ঢুকতে দেখে কেমন ঘামছে বেচারা। পরীক্ষায় পাশ ফেলেরও তো একটা ব্যাপার আছে নাকি? যারা পাত্তা দিল না সে কথার। বাবা যা খুশি করুক,
দিন শেষে মানুষটার ওর হলেই হলো। মরিয়ম বেগম বিছানা বালিশ ঠিক করতে করতে বললেন, আয়নটাকে তো ছোট থাকতে যেই জিজ্ঞেস করতাম তুমি বড় হয়ে কাকে বিয়ে করবে, সঙ্গে সঙ্গে রুষাকে দেখিয়ে দিত। আর এই নিয়ে সায়ানের কি রাগ, সে কিছুতেই বোনের বিয়ে দেবে না। আর আয়ানটাও হচ্ছে তেমন, বন্ধু রেগে যাচ্ছে দেখে আরো বেশি করে বলতো, আমি তো বিয়ে করলে রুষাকেই বিয়ে করব, পারলে আটকে দেখাস তুই। যারা আগ্রহী হয়ে শুধালো, তারপর তারপর আর কি, আয়নকে মারতে তার পিছে পিছে ছুটতো তোর ভাই। অমনি যারা আশির দিকে ঘুরে বলে উঠল, কি পাজি লোক দেখেছিস, ছোটবেলায় যাকে দেখতো তাকে বিয়ে করতে চাইতো। আশি হেসেই যাচ্ছে সমানে, পান পাতার মতো ঝলঝলে মুখটা লাল হয়ে এসেছে তার হাসির তোড়ে। হাসি থামিয়ে নিজেকে শান্ত করে কিছু বলতে যাবে, তখনই মোবাইলে এসে ঢুকলো একটা মেসেজ। কপাল গুটিয়ে সেদিকে তাকাতেই হাসি বন্ধ হয়ে গেল। মেয়েটা গুটিয়ে রাখা কপাল টান টান করে দেখলো স্ক্রিনে উঠে আছে শেহজাদের নাম। যদিও জাম্বো বান্ধিয়ে সেভ করে রেখেছে, তবুও এই মানুষটার একটা ফোন মেসেজ আজকাল বড্ড বুকে কাঁপন ধরায় ওর। আশেপাশে থাকলে গলা শুকিয়ে আসে, লাজে রাঙা হয় লাজবন্তী। তারপর আবার মনোযোগী হলো মেসেজটাতে। রুমে এসো। আর সে ঠোঁট বাঁকালো। কেন? সে কেন আসবে এখন? তার থিসিসের কাজে গিয়ে দিতে? এসব মনে মনে ভেবে মুচকি মুচকি হাসলো সে। তারপর রিজু হয়ে বসে লিখে পাঠালো, কেন আসলে আমার আদর করবেন বুঝি? চুমু খাবেন আমার গালে? আমি আজ কত কত কাজ একা একা করে ফেললাম। আপনার তো উচিত আমাকে একটা নয় অনেকগুলো চুমু খাওয়া, চুমুতে চুমুতে ভরিয়ে দেয়া আমার গাল, কপাল, চোখ, ঠোঁট। বাকিটুকু আর লিখলো না আরশি, এইটুকু পাঠালো। এতেই যে হেসে কুটি কুটি হচ্ছে বেটা ভিতরে ভিতরে। আর কিছু লিখলে নিজেই না শব্দ করে হেসে ফেলে। এতক্ষণ পর শেহজাদ লিখে পাঠালো কিছু। তুমি আসবে? তুমি আসবে? ব্যাস, মাত্র দুটো শব্দ, আর কিচ্ছু না। আর সেই গাল ফোলালো অভিমানে, গাল ফুলিয়ে রেখে লিখে পাঠালো, আমি আসবো না, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আজ মা আর রুষার সাথে ঘুমাবো। মেসেজটা পাঠিয়ে তো দিল, কিন্তু মিনিট খানেক আর শ্বাস চলল না। আর সে দমাটকে বসে রইল ফিরতি মেসেজটা পাওয়ার আশায়। কিন্তু মেসেঞ্জারের ওই তিনটে ডট অনেকক্ষণ ভেসে টেসে গায়েব হয়ে গেল শেষমেশ। তারপর একেবারে অনলাইন থেকেই গায়েব হয়ে গেল শেহজাদ। ফেলে গেল আশিকে দ্বিধার সাগরে। বিপাকে পড়ল মেয়েটা, চিন্তার ভাঁজ পড়ল কপালে। কিছু বলছেন না কেন উনি? তবে কি রেগে গেল মানুষটা? যারা এতক্ষণ পাশে বসে খেয়াল করছিল সবটাই। আশিকে কপাল কুঁচকে বসে থাকতে দেখে ভ্রু নাচালো, গলা পরিষ্কার করে শুধালো, স্বামীর সাথে কথা হলে একটু আমার দিকেও তাকান ম্যাডাম। মরিয়ম হেসে মনোযোগ দিলেন ওদের জন্য বিছানা ঠিক করতে। আরশির হুঁশ ফিরল, অমনি নিজেও দুষ্টুমি করে শুধালো, খুব, তাই না? আমাকে পচানো? যারা মিষ্টি হেসে কাছে টেনে নিল আরশিকে, দুহাতে পিছন থেকে জড়িয়ে ধরল শক্ত করে। গালের উপর টুপ করে একটা চুমু রেখেই বলল, তুই তো আমার বোন, বান্ধবী, সোলমেট, সব সব কিছু। তোকে আমি পচাতে পারি? যারা বাহুডোরে থেকে হেসে উঠল আরশি, কিন্তু সেই হাসি টিকল না বেশিক্ষণ। ওদের খুনসুটির মধ্যেও রুমের দরজার সামনে এসে উপস্থিত হলো এক বিশাল ছায়ামূর্তি। অফ হোয়াইট শার্ট প্যান্ট আর চোখে পাতলা সোনালি ফ্রেমের চশমা পরা মানুষটাকে দেখে ধক করে উঠল আরশির বুক। পকেটে হাত রেখে ডোর ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়েছে শেহজাদ, মুখ ভর্তি নির্বিকার। যেন ভিতরে কি চলছে সেই মানুষটা সেটা বোঝা দুরূহ নয়, অসম্ভব। মরিয়ম ছেলেকে খেয়াল করতেই শুধালেন, কিরে, এই সময় এই রুমে এলি যে, কিছু লাগবে তোর? যারা হাসছে মিটিমিটি। আরশি ফেলে চোখে তাকিয়ে আছে শুধু। তার ডাগর চোখের অপার বিস্ময়কে উপেক্ষা করেই মানুষটা তাকালো মায়ের দিকে। জলদ গম্ভীর গলায় বলতে চাইল, তোমাদের দেখতে এলাম, কিন্তু আনমনেই বলে ফেলল, আরো শিখে লাগবে। শেহজাদের অমন গম্ভীর চাহনি মুখ ফসকে বলে ফেলা আরশিকে লাগবে। বিস্ময়ের চোরাই নিয়ে ফেলল মেয়েটাকে। যারা আর মরিয়ম হাসছিলেন মিটিমিটি। সেদিকে তাকাতেই যে কি ভীষণ লজ্জায় পড়ল আরশি, সে কথা কি একবারও বুঝতে পারছে মানুষটা? আরশি গুটিয়ে গেল ভিতরে ভিতরে। কি দরকার ছিল ওনার এখানে আসার? আরশি তো ভয়েই পা রাখেনি সারাটা সন্ধ্যা শেহজাদের রুমে। যদি রাগ দেখায় মানুষটা ওকে, যদি বলে ওঠে আমাকে না জানি এত কিছু করে ফেললে, এ কদিনে একবারও জানানোর প্রয়োজন মনে করলেন আমাকে রুষার ব্যাপারে?
তাই তো কোনো রকমে এড়িয়ে যেতে চাইছিল শেহজাদকে। তারপর সে শেহজাদের পাশে না থাকলে উল্টো আরও আরামসে ঘুমাতে পারত জাম্বুবানটা আরশি, যে হারে হাত পা ছড়ে ঘুমের ঘোরে। বেশ তো, নিয়ে যা তোর বউকে। আমরা তো আটকে রাখিনি তাকে যে তুই উদ্ধার করে নিয়ে যেতে এমন ব্যস্ত হয়ে ছুটে এলি। চকিত ভাবনা সুতো ছিল আরশির। মরিয়ম যে মেয়েকে থমথমে গালায় দুষ্টুমি করছে সেটা বাকি দুই রমণী ধরতে পারলেও শেহজাদ ধরতে পারল না মোটেও। হতভম্ব বনে গেল তার নিরেট মুখখানা। অপ্রস্তুত হলো বটে। রিজু হয়ে দাঁড়িয়ে চোখের চশমাটা নাকের ডকা থেকে ঠেলে সোজা করলো। হতভম্ব ভাবটা কাটতেই গলা পরিষ্কার করে বলে উঠল, আসলে কাল সকাল সকাল আমাকে ক্লাস নিতে যেতে হবে ভার্সিটিতে। দেরি করে ঘুমালে টাইম মতো উঠতে পারবো না আমি। অত থমথমে কথাগুলোর ভিতরেও শেহজাদের কণ্ঠের বেকুলতা বুঝতে সময় নিল না ওরা। বিশেষ করে মরিয়ম তো বেশ মজা পেলেন ছেলের এমন অবস্থা দেখে, নিজেও দুষ্টুমি করে আওড়ালেন। সে কি রে, তাহলে তো আসলেই অনেক দেরি হয়ে গিয়েছে। অমনি যেন একটু আশার আলো দেখলো শেহজাদ। চোখে মুখে আগ্রহ নিয়ে মায়ের দিকে তাকাতেই মরিয়ম বললেন, তোর যেহেতু কাল সকালে ক্লাস আছে, তুই আর বেশিক্ষণ জেগে থাকিস না, গিয়ে শুয়ে পড়। আমি রবিনকে দিয়ে তোর জন্য দুধের গ্লাস পাঠিয়ে দেব। কিন্তু আর কোনো কথা নয়, তুই কিন্তু বড্ড অনিয়ম করছিস আজকাল সায়ান। এই খাওয়া দাওয়ার জন্য দুই ভাই বোনকে একটা কানমলা না দিলেই আর হচ্ছে না নাকি? দুটো তো কি চেহারা বানিয়েছে দেখেছিস আরশি? আরশির আর সেসব দেখার সময় কই। সে তো শেহজাদের চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে। থেকে থেকে কি ভীষণ ব্যথায় মুচড়ে উঠছে বুকটা। আহারে আহারে, মানুষটা এত বড় একটা ধোঁকা খেয়ে গেল। শেহজাদ গেল না, ছাই দাঁড়িয়ে রইল এক জায়গায়, যেন পা দুটো আটকে দিয়েছে কেউ সুপার গ্লু লাগিয়ে। মরিয়ম তাগাদা দিলেন ফের। কি রে, যা, এখন দাঁড়িয়ে আছিস কেন? তোর না উঠতে হবে সকাল সকাল। এবার আর থাকতে পারল না শেহজাদ। লজ্জার মাথা খুইয়ে মরিয়মকে বলে উঠল, আরুষিকে নিয়ে যাই। নিয়ে যাবি? শেহজাদ ঠক গেল। নিয়ে যাবে মানে? শুধু বোনের সামনে নিজেকে সামলে নিচ্ছে সে, নয়তো হাতটা তো সে কখন থেকেই নিষ্পিস করছে একজনকে এক ঝটকায় খুলে তুলে ফেলার জন্য। শেহজাদকে জ্বালানো, তাই না? ইচ্ছে করে রুমে না যাওয়া, একবার শুধু একা পেয়ে নিক এই একজনকে সে। তারপর মরিয়ম বেগম হাসি লুকিয়ে দুঃখী দুঃখী করলেন গলাটা, বললেন, কিন্তু আরশি তো আজ ও ঘরে যাবে না বললো, আমার সাথে ঘুমাবে। তোকে বলেনি? মায়ের এমন অভিনয় যারা ঠোঁট টিপে হাসলেও আরশির হাসি পেল না মোটেও। তাকে দেখতে লাগলো শেহজাদের অসহায় মুখখানা, কেমন ক্ষণে ক্ষণে ঝটকা খাচ্ছে বেচারা। আরশিকে গিয়ে একটু আদর করে দেবে তাকে, গাল দুটো টেনে দিয়ে বলবে, আপনি বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে থাকলে আপনার গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে হামলে পড়ে চুমু খাই। তবে আরশি কিছু বলতে পারলো না। ঝাঁপিয়ে পড়ে চুমুর আইডিয়াটাও বাদ দিতে হলো করুণ মুখে। এতদিন যে মানুষটা তাকে এত এত জ্বালালো, তাকে অল্প একটু জ্বালা ফিরিয়ে দিলে মন্দ হবে না। থাকুক দাঁড়িয়ে বউকে নিয়ে যাওয়ার জন্য, পাটে একটু ব্যথা হোক তার। আরশিকে 3 বছর ধরে দিয়ে যাওয়া কষ্টগুলো ওই একটা চিঠিতে থোড়াই কমে যাবে ওর। যারা পাশ থেকে ফিস ফিস করে বলল, আহারে, ভাইটা আমার কি গো বেচারা হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, তাকে কেউ তার বউ দিল না। এই কষ্ট আমি বোন হয়ে কি করে দেখি? দাঁড়া, ব্যবস্থা করছি। যারা কি অবস্থা করবে সেটা বুঝে ওঠার আগেই আরশি থমকালো, শুধালো যারা মরিয়মকে ডেকে বলছে, ভাইয়া মনে হয় কিছু একটা খুঁজে পাচ্ছে না মা, তাই বোধ হয় আরশিকে ডাকতে এসেছে, তাই না ভাইয়া? মরিয়ম মুখে ছদ্ম বিস্ময় ঝুলিয়ে তাকালেন ছেলের দিকে, শুধালেন, ও মা, সে কি? দাঁড়া দাঁড়া, আমি রবিনকে পাঠাচ্ছি। আরশি না জিনিস খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যায়, তারপর দেখা গেল আর আসতে পারলো না মেয়েটা আমাদের কাছে। গল্পগুলো মিস করে ফেলবে না। আমি রবিনকে পাঠাচ্ছি, দাঁড়া। রবিন আঙ্কেল তো ঘুমিয়ে পড়েছেন মা, আর যা খোয়া গেছে তা আরশি ছাড়া কেউ খুঁজে দিতে পারবে না ভাইয়াকে। ইমার্জেন্সি সিচুয়েশন, আরশিকেই যেতে হবে। জিনিস খুঁজে দিয়ে আবার চলে আসবে। ও এইমাত্রই বললো আমাকে। কখন বললো? আমি তো শুনিনি। কানে কানে বলেছে। তারপর ফট করেই আরশির দিকে তাকালো যারা, দৃঢ় কণ্ঠে ঘোষণা করলো, ভাইয়াকে জিনিস খুঁজে দিয়ে আবার চলে আসবি। আজকে কিন্তু আমাদের অনেক গল্প করা বাকি। আমি আর মা কিন্তু ঘুমাবো না তুই না এলে। আরশি ফেল করে তাকিয়ে রইল তার ননদ আর শাশুড়ির মুখের দিকে। কি সাংঘাতিক ঢব্বাচেরা দুজন।
মেয়েটা ঝোঁক গেল। একেই তার যেতে ইচ্ছে করছে না এখন রুমে, সারাদিনের কাজে দৌড়াদৌড়িতে পা দুটো টন টন করছে ব্যথায়। তার উপরে রুমে নিয়ে গিয়ে না ইন্টারোগেশন শুরু করে দেয় তাকে এই জাম্বুবানটা। আরশি হ্যাঁ না করার সুযোগ পেয়ে ওঠার আগেই তুমুল প্রতিবাদ জানালো শেহজাদ। এই যে বোনের কথা শুনে এক প্রকার আটকে উঠল। এত বড় মানুষটা তার কোনো প্রকার প্রমাণ লোকানোর চেষ্টা না করেই বলে উঠল। তোমরা ঘুমাবে না মানে? মরিয়ম বেগম বললেন, শুনলি না রুষা কি বললো? রাতে গল্প করবো তো আমরা। হোয়াট? গল্প অন্যদিন করা যায় না, আজকেই করতে হবে। আর করলেও বা আরুষিকেই কেন লাগবে তোমাদের? এভাবে বলতে পারলি মাকে সায়ু? আমরা একটু তোর বউয়ের সাথে এখন গল্পও করতে পারবো না? আর সেই ব্যথাটাটা ভুলে গেল। মরিয়মের অভিনয় আর শেহজাদের করুণ অবস্থা দেখে দমফাটা হাসি পেল তার উপর মাই মাত্র কি নামে ডাকলেন তাকে? সায়ু। ও মাই গড! আর সে একটু শব্দ করে হাসতে পারছে না কেন? জাম্বুমানটা যাবে কখন এখান থেকে? ওকে ফাইন, গল্প করো তোমরা, আমি চলে গেলাম। চলে যা, আমি তো যেতেই বলছি তোকে কখন থেকে। সত্যি সত্যি চলে গেলাম। সত্যি সত্যিই চলে যা, কাল সকালের আগে আর আসিস না। তোর জন্য আমাদের কনসিস্টেন্সি ধরে রাখতে সমস্যা হচ্ছে, গল্পের ফোকাস চলে যাচ্ছে বারবার। মরিয়মের যারা দুজনেই এমন চেহারা বানিয়ে রাখলো যেন তারা আসলেই ভীষণ সিরিয়াস শেহজাদকে তাড়িয়ে দেবার ব্যাপারে, যেন আসলেই আরশিকে ছাড়া তাদের গল্পের আসর জমবে না। আরশিকে লাগবেই, তবুও শেহজাদ হার মানল না। বউনা নিয়ে সে নড়ছে না। মরিয়ম আরও কিছু বলার জন্য মুখ খোলার আগেই ব্যস্ত কদমে রুমে ঝুঁকলো শেহজাদ। এগিয়ে আসতেই হড়বড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরশি। শেহজাদ যেন তার নিঃশ্বাসের চাইতেও কাছাকাছি এলো চোখের পলকে। শক্ত হাতে চেপে ধরলো ওর নরম হাতখানা। আরশি সেদিক থেকে চোখ তুলে ওই গাঢ় নীল চোখ জোড়ায় দৃষ্টি ফেলতেই স্বর নামালো শেহজাদ। চাঁদের মতো স্নিগ্ধ মুখখানা টানলো তাকে বড্ড। ঘোর লাগা কণ্ঠে বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি কি চাও আমি সেই কথাগুলো না বলতে পেরে সারা রাত ছটফট করি? তোমাকে কাছে না পেয়ে আমার রাতের ঘুম হারাম হোক? আরশির বুকটা যেন সজোরে খামচি মারল শেহজাদের কথায়। যে ড্রিম ড্রিম শব্দটা তোলপাড় চালাচ্ছে সেখানে, সেটা শেহজাদ শুনলে কি হতো? কানে তালা লেগে যেত নিশ্চয়ই ওনার। পেল গত রাতের কথা ভেবেই কেঁপে কেঁপে উঠল ওর। আর সে এবারও না বলার ফুরসতটুকু পেল না। তার আগেই ধরে থাকা হাতে টান পড়ল ওর। শেহজাদ লম্বা কদম ফেলে আশিকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পিছে ফেলে গেল মরিয়ম আর যারাকে। ওরা বেরিয়ে যেতে অট্টহাসিতে ফেটে পড়ল মা মেয়ে। মরিয়মের হাসতে হাসতে চোখের কোণে জল জমল। এমনি তো চেয়েছিলেন সে তার সংসারটা এমন পাগল থাকুক, ছেলে মেয়ে দুটো দুজন দুজনার। আর কিচ্ছুটি চায় না তার, কিচ্ছুটি না। শেহজাদের বড্ড তারা তার হাঁটার গতিতে। আর সে পা মেলাতে হিমশিম খেলো। যেতে যেতে কয়েকবার ঊর্ধ্বশ্বাসে শুধালো, আস্তে হাঁটুন, দৌড়চ্ছেন কেন? আপনার কি ট্রেন ছেড়ে দিয়েছে, নাকি চুলোয় অমলেট ফেলে এসছেন আর সেটা পুড়ে যাচ্ছে বলে আমাকে সহ এভাবে ছুটছেন? আহ! শেহজাদ থেমে গেল হুট করে। হাঁটায় বিরতি পেয়ে এতক্ষণে যেন দম ফেলতে পারলো আরশি। হাঁটুতে হাত রেখে হাঁপ ছাড়তে না ছাড়তেই আরেক দফা পৃথিবীটা দুলে উঠল ওর। পা দুটো ভাসলো হাওয়ায়। নিজেকে সামলাতে যখন শেহজাদের গলা জড়িয়ে ধরলো, তখন বুঝলো মানুষটা কোলে তুলে নিয়েছে তাকে। আরশি শেহজাদের মুখের দিকেই তাকিয়ে থেকেই বিহ্বলতায় পলক ঝাপটায়। বিস্ময়ে কথা বন্ধ হয়ে আসে মেয়েটার। হুঁশে ফিরতেই ছটফটিয়ে ওঠে সে। কণ্ঠ নামিয়ে ব্যগ্র হয়ে বলে, আপনি কি পাগল? তখনও ভাবে হাত ধরে টেনে নিয়ে এলেন, এখন কোলে তুলে নিলেন। আপনার কি মনে হয় বাড়িতে শুধু আমি আর আপনি আছি? তাহলে আর কে কে আছে? ও ঘরে মনি আছে, আয়ান ভাই এসছে, বাবাও তো তার ঘরে গিয়েছে। কেউ হুট করে বেরিয়ে আমাদের এভাবে দেখে ফেললে কি হবে ভেবেছেন একবারও? তোমাকে ছাড়া এই মুহূর্তে অন্য কিছু ভাবতে পারছি না আরুষি, না কাউকে দেখছি। ইটস ফিল লাইক আই এম বিং হ্যালুসিনেটেড বাই ইয়োর লাভ। ট্রাস্ট মি স্নোফ্লেক, আই কান্ট ইভেন থিঙ্ক স্ট্রেইট। আই এম নট থিঙ্কিং স্ট্রেইট, কারণ এই মুহূর্তে তোমার আমাকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। যেমন আদরে তোমার কান্না পায় তেমন আদর। আরশি চমকালো। থতমত খেয়ে এক ধ্যানে তাকিয়ে রইল মানুষটার মুখের দিকে। শেহজাদের এমন কথাগুলোতে হঠাৎ এমন আশাতীত মনে হয় কেন তার? মানুষটা ওকে এত ভালোবাসলে ভালোবাসারও যদি লজ্জা পেয়ে ফুরিয়ে যায়, তখন কি হবে? ধীরে ধীরে চিবুক নামিয়ে বুকে ঠেকালো আরশি। ক্ষীণস্বরে বলে গেল, নামান আমাকে, এক্ষুনি নামাবেন। বেখেয়ালে আরশির হাত আলগা হচ্ছিল টের পেয়ে নিজেই এক হাতে আরশির হাত দুটো গলার দুপাশে ফের জড়িয়ে নেয় শেহজাদ। আগের মতোই খাদে নামিয়ে সরে বলল, চুপ, একদম চুপ।
আরশি চুপ করে না। শেহজাদ পা বাড়ালেই অস্পষ্টে বলে উঠল, কেন জ্বালাচ্ছেন আমাকে এত? ভাববেন না আমি ছেড়ে দিব আপনাকে। সব কিন্তু কাউন্ট করে রাখছি। তারপর একদিন সব সুদে আসলে। শোধ তুলবে? আরশি বাচ্চাদের মতো মাথা নাড়ল দুপাশে। ফিরিয়ে দিব। আপনি আমাকে যত জ্বালাবেন তার দ্বিগুণ করে ফিরিয়ে দিব আপনাকে। এমন ভাবে ফেরাবো যেন আমাকে দেখলেই আপনি পালিয়ে বেড়ান সব সময়। পালাবো কেন? আপনি যেমন সবার সামনে আমাকে লজ্জায় ফেলে দেন, আমি যদি তেমন সবার সামনে আপনাকে লজ্জা দিয়ে ফেলি, এই ভয় পালাবেন। আরশির কথার পিঠে গম্ভীর হতে গিয়েও হেসে ফেল শেহজাদ। সেই হাসি দু চোখে ভর প্রশ্ন নিয়ে দেখে গেল আরশি, অথচ গলার স্বর রুদ্ধ, মুখ ফুটে বলতে পারল না। কেন হাসছেন আপনি? আমি কি হাসির কিছু বলেছি? যেন মানুষটা এমন করে হাসলেই ওর কথা বন্ধ হয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। কি আশ্চর্য! শেহজাদ আরশিকে কোলে নিয়ে ঢুকলো রুমের ভিতরে। পিছন থেকে পায়ের হালকা ধাক্কায় সশব্দে বন্ধ হয়ে গেল দরজাটা। সাথে সাথে মুখ নামিয়ে ফেলল আরশি। এত ভয় লাগে কেন যখন শেহজাদ এভাবে দৌড় দেয়? এত উচাটনও বা কেন হয় বুকের ভেতর? গলা শুকিয়ে সাহারা হতেই শেহজাদ বসলো বিছানায়, আরশিকে বসালো নিজের উরুর উপর। লজ্জায় মিশে যাওয়া মেয়েটার আনত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনন্ত সময় ধরে। কেন তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর জবরদস্তি নেই, শুধু চোখে তৃষ্ণা মিটিয়ে শেহজাদ দেখে গেল তার লাজবন্তীকে, তার প্রিয়দর্শিনীকে। আর সে একবার চোখ তুলল, শেহজাদকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আবার ছট করে নামিয়ে ফেলল চোখ জোড়া। আপনি ওভাবে তাকাবেন না। কেন তাকাবো না? আমার দম বন্ধ হয়ে আসে, মাথা কাজ করা বন্ধ করে দেয়। মনে হয় এই বুঝি নিউরনগুলোতে জট বেঁধে গেল, এই বুঝি আমি মরে গেলাম। আমি তাকিয়ে থাকলেই তুমি মরে যাও? আর সে দৃষ্টি নামিয়ে রেখে মাথা দোলালো উপর নিচ। শেহজাদ অধরপুট এক পাশে সরে এলো তার লাজবন্তীর পানে চেয়ে। তারপর আচমকাই মুখ বাড়িয়ে ঠোঁটে ছোয়ালো মেয়েটার মোমের মতো গলায়। উত্তপ্ত ঠোঁট জোড়া আশির গলার সাথে মিশিয়ে রেখে শুধালো, আর কখন কখন মরে যাও তুমি? আমি বলতে পারবো না। মা আর রুষা অপেক্ষা করছেন না তোমার জন্য? উত্তর না দিলে আজকে ছুটি নেই তোমার। রাত জেগে বসেছে নিউ ইয়র্কের আকাশে, বেড়েছে দমকা হাওয়া। গরমকালেই হুটহাট আকাশ ভেঙে বৃষ্টির নামার রীতি দেশের বাহিরেও তাহলে এক। আয়ন বিশাল জানালার সামনে দাঁড়িয়ে ছোট্ট করে শ্বাস ফেল। হাতে ধরে রাখা ফোনের জলে স্ক্রিনে ভাসছে যারার মেসেঞ্জার। সেই কখন থেকে সে হাজারখানেক টেক্সট করে ফেলেছে মেয়েটাকে রুমের বাইরে আসতে বলে, এখনও একটা মেসেজও সিন করলো না যারা। মেঘেদের মন খারাপ হলে আকাশে যেমন বুক ভারী হয়, আয়নেরও তেমন বুক ভারী হয়ে গেল। কথা না হোক, শ্বশুরের হাতে বলি হওয়ার আগেই বইয়ের মুখটা তো অন্তত দেখতে পেত সে। মেহমেদ হাসান মানুষ ভালো, তবে আয়নকে আজকে যেন সত্যি সহ্যই করতে পারছে না তিনি। বিশেষ করে যারাই যে রুষাইটা জানার পর থেকে তো তার এই ভ্রু কুচকে রাখার বাতিকটা বেড়ে দ্বিগুণ হয়েছে। আয়নকে যে মানুষটা সবসময় ইয়াংম্যান বলে ডাকতো, সে যেন আজ তাকে শ্যুট করে দিতে পারলে বাঁচে। পুলিশ হলেও গায়ে কাটা দিয়ে উঠল আয়নের। মনের অলিতে গলিতে ঘুরল গা ছমছমে অনুভূতিরা। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকলেন মেহমেদ। মুখটা এমন যেন মাত্রই তাকে কেউ বোরহানির নাম করে করলার জুস খাইয়ে দিয়েছে। কপালে ভাঁজ ফেলে সে আয়নের দিকে তাকাতে ঘাবড়ে গেল বেচারা। মাথা নিচু করে ফেলু সঙ্গে সঙ্গে। যত যাই হোক, এখনই রঘু ডাকাত টাইপ চেহারা বানিয়ে রাখা মানুষটা যারার বাবা। শ্বশুরকে না পটাতে পারলে বউ হাতছাড়া হয়ে যাবে। এ যেন পুলিশের ট্রেনিংয়ের চাইতেও কঠিন যুদ্ধ। মেহমেদ ভারী গলায় শুধালেন, অত ঘামছো কেন? ঘরের এয়ার কন্ডিশনারের সমস্যা নাকি আমাকে তোমার বাঘভাল্লুক মনে হচ্ছে? কাছে আসো, কাছে এসে আমার পাশে বসো, তোমাকে আমার কিছু জিজ্ঞেস করার আছে। আয়ান সত্যি সত্যি ঘামছিল। কপালে হাত দিতেই বুঝলো তার হাতের আঙুল অবধি ঘেমে নিয়ে অস্থির অবস্থা। আয়ান সেসবে গুরুত্ব না দিয়ে মেহমেদের পাশে গিয়ে সটন হয়ে দাঁড়ালো। বসলো না। পাশে বসলে যদি উনি বলে বসেন শ্বশুরকে অসম্মান করছো, তোমাদের বিয়ে ক্যান্সেল। আয়নকে বুক টান টান করে দাঁড়িয়ে থাকতে দেখে মেহমেদ তার ছেলের সাথে বলে উঠলেন, এখন এত সম্মান দেখিয়ে লাভ আছে? তখন তো ঠিকই চোখ মেরেছিলে আমাকে, মনে নেই সেই কথা? আমি আসলে বাবা। কে তোমার বাবা? কলমি আঙ্কেল। আয়ন ভিতরে ভিতরে দাঁত পিষলেও মুখটা হাসি হাসি করে রাখলো। এখন মাথা গরম করা যাবে না। কুল ডাউন আয়ন, কুল ডাউন। বাটারফ্লাইয়ের জন্য তুই সব সহ্য করতে পারিস, সব। আমি তো আপনাকে চোখ মারিনি তখন।
তাহলে কাকে চোখ মেরেছিলে? আয়ান ফট করে বলে উঠল। রুষাকে। আটকে উঠলেন মেহমেদ। তুমি আমার মেয়েকে চোখ মারো? আয়ন বলতে চাইল আরও অনেক কিছু, করি কি মেহমেদ, সেসব শুনলেও নির্ঘাতকে হাসপাতালে ভর্তি করতে হবে, তাই বলবো না। আয়ন যথাসম্ভব নিজের ভদ্রভাবটা বজায় রাখলো, প্রসঙ্গ এড়াতে বিনয়ী হেসে শুধালো। আপনি কিছু বলবেন বলছিলেন। মেহমেদ দীর্ঘশ্বাস ফেললেন, তারপর একে একে জিজ্ঞেস করলেন। কাল ডিউটি আছে তোমার? আপনি এখনো একজন অন ডিউটি পুলিশের সাথেই কথা বলছেন? আপনাদের বাড়ির চারপাশ আমার টিমের লোকেরা পাহারা দিচ্ছে। আর তুমি কাকে পাহারা দিচ্ছ? আমার মেয়েকে? আদির মতো ধূর্ত একজন ক্রিমিনালের হাত থেকে আপনাদের পুরো পরিবারকে নিরাপদে রাখা আমার দায়িত্ব স্যার। তবে আপনি বোধহয় আমার প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলছেন। রুষা এদেশে আসার আগ অবধি তুমি অনেক ভদ্র ছিলে আয়ান। আই স্টিল অ্যাম স্যার। স্যার স্যার করবে না, কল মি আঙ্কেল। মেহমেদ তপ্ত চোখে চেয়ে নিজের হাত ঘড়িতে সময় দেখে বললেন। তোমাকে আমি 2.5 মিনিট সময় দিলাম। এই 2.5 মিনিটে তোমার সাথে রুষার বিয়ে দেওয়ার একটা কারণ বলে দেখাও আমাকে। যদি বলতে পারো তাহলে আগামীকাল তোমাদের বিয়ের কথাবার্তা পাকা করব আমি, নয়তো কালকেই বেরিয়ে যাবে তুমি আমার বাড়ি থেকে। পুরো 1 সপ্তাহ তোমার মতো বাদরকে সহ্য করা আমার পক্ষে অসম্ভব। কেন লজ্জা লাগে? কখন লজ্জা লাগে? সেসব আমি পারবো না বলতে। আপনি শাস্তি দিতে হলে অন্য কোনো শাস্তি দেন। বাহিরের তুমুল বাতাস আর বজ্রধ্বনির সাথে কেঁপে কেঁপে উঠল মেয়েলি কুণ্ঠিত গলার স্বর। ঘাড় ঘুরিয়ে লালিত মুখটা ঢাকার বৃথা চেষ্টা করলো আরশি, কিন্তু পারল না বোধহয়। অমসৃণ আঙুলগুলো আলতো ছুঁয়ে দিল তার চিবুক। লজ্জায় আবৃত মুখটা ফিরিয়ে নিল নিজের দিকে। তুমি পারবে না? বেশ, তাহলে আমি শিখিয়ে দেই তোমাকে। মেঘমেদুর ওই স্বরে আরশির শ্বাসের গতি বাড়তে ন্যানোসেকেন্ড সময় না লাগলেও ঘোড়ার খুঁড়ে নেয় টকবক শব্দ তুলে চলতে শুরু করলো হৃদযন্ত্রটা। বুকের গণ্ডিতে ঝরে পড়লো মিশ্র অনুভূতির বৃষ্টি, অনেকটা লজ্জা আর কিছুটা ভয়ের এক অদ্ভুত অনুভূতি। তাতেই হয়তো ঘামলো মেয়েটা। কার্টেন্সের ফাঁক গলে আসা ঠান্ডা বাতাসে শির দাঁড়াবে নামলো দুধ সাদা স্রোত। শেহজাদ তখনও তীক্ষ্ণ চোখে চেয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখে গেল আরশির ঘেমে নিয়ে একাকার হওয়া মুখটা। পরপর উড়োর উপর বসেই ঘটিয়ে ফেল আরেকটি কাণ্ড। আরশি ঠোঁটের উপরে জমে থাকা ঘামটুকু মুছে নিল বৃদ্ধা আঙ্গুল দিয়ে। সম্মুখের ওই বিস্ফোরিত চোখে চোখ রেখেই জিভে ঝরল সেই আঙুলখানা। আরশি থমকায়। মানুষটা এমন নির্বিকার মুখে এমন একটা কাজ করতে পারে, তা যেন নিজের চোখেই বিশ্বাস করতে চাইল না ওর। ভ্রুজরা কুঁচকে গেল আরশির, চোখ মুখ খিচে বলল। আপনি আইসক্রিম খাচ্ছেন না কেন? এটা আমার ঘাম। ইয়াক শেহজাদ, ইয়াক! আঙুল বের করুন বলছি মুখ থেকে। কথা মতোই শব্দ করে মুখ থেকে আঙুল বের করলো শেহজাদ। তবে আরশিকে চোখ মুখ কুচকে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেলল নিঃশব্দে। আপনি হাসছেন? আপনার একটু গা গুলিয়ে উঠলো না? শেহজাদ আর হাসল না তখন। চোখে ফিরে এলো সেই ঘোর লাগা দৃষ্টি। হাতের অভদ্র বিচরণ শুরু হলো আরশির মেদহীন কোমর থেকে। পরনের এলোমেলো শাড়ির আঁচলের ফাঁক তাকে যেন আরো সুযোগ করে দিল সেই বিচরণ জমানোর। তোমার কাছে যেটা গা গুলিয়ে ওঠা মনে হয়, সেটা আমার কাছে নির্ঘুম রাতের মেডিসিন স্নোফ্লেক। তোমার থেকে যে তুমি ঘ্রাণটা আমি পাই, এই ঘ্রাণটা ছাড়া আমার ঘুম হয় না। Your existence is becoming my obsession, Snowflake, and I don't know how to handle it anymore. খসখসে শক্ত হাতটা যেন দাগ কেটে চলল চাঁদের গায়ে। শেহজাদের প্রতিটা কথায় নিঃশ্বাস আটকে এলো আরশির। চাইলেও গলার পিছন থেকে হাত সরিয়ে মানুষটাকে আটকাতে, কিন্তু তার আগেই শেহজাদের হাত লুফে নিল ওর দুর্বল হাতখানা। তুমি কিন্তু আমার কথা শুনছো না, স্নোফ্লেক। আমি আমার উত্তর চেয়েছি। ঢোক গিল মেয়েটা, সমস্ত চোখে বার্ধক্য পলক ফেলে আওড়ালো। আর আপনি বলেছেন আমি না পারলে আপনি আমাকে শিখিয়ে দেবেন উত্তরগুলো। পরে আফসোস করবে না তো? একটুও না। আরশিরও এবার সাহস হলো, মাউন্ট এভারেস্ট সমান সাহস। সে ফের জড়িয়ে ধরল শেহজাদের গলা। শরীরে দূরত্ব মেটালো ঝুঁকে এসে, চোখে চোখ রেখে বলল। You know what? I'm a good learner, professor. যা শেখাবেন তাই শিখব।
শেহজাদ এতদিনে যেন বড়সড় এক ধাক্কা খেলো আরশির কথায়। তাতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো মেয়েটা। মানুষটার বিমূঢ় অষ্টপুট ফাঁক হতেই দাবার চাল ঘুরিয়ে দিল আরশি। কণ্ঠমণি ঠিক নিচে মাথা নুয়ে চুমু খেলো শেহজাদের। মানুষটা কেঁপে উঠল সহসা। এই প্রথমবার চোখ বুজে শান্ত রাখতে চাইল নিজেকে। দুহাত পিছনে রেখে ভর ছাড়ল শরীরের। মুঠোয় দুমড়ে দুমড়ে নিল বিছানার চাদর। শেহজাদের নাজেহাল দশায় আরশি নির্মষ্ট দাঁতে দাঁত পিষে হাসলো কেবল। পরপর ফের চুমু বসালো কণ্ঠমণি বরাবর। অধরপর ছোয়ালো ঘাড়ের পাশে। তারপর আস্তে আস্তে নামিয়ে আনলো তা ক্লাভিকলের ওপর। শেহজাদের ঘাড়ের পাশের নার্ভগুলো তখন ফুলে ফেঁপে উঠেছে যেন। হাতের প্রতিটা ভেইন স্পষ্ট দৃশ্যমান। আরশির হাসি প্রসারিত হয়। মুখ উঠিয়ে কানে নরম অংশে আলতো কামড়ে বলল, আমাকে ছাড়া একা ঘুমানোর অভ্যাস করুন প্রফেসর। আমি কিন্তু সব সময় আপনার কাছে থাকবো না। মুহূর্তেই চোখ মেলে চাইল শেহজাদ। উঠে বসে এক নিমিষেই আরশির মেদুর মুখখানা নিয়ে নিল হাতের আজলে। দৃঢ় স্বরে বলে উঠল, কথা উইথড্র করো। আরশি হাসল নীরবে। শেহজাদের হাতের পিঠে হাত রেখে সপ্রসন্ন কণ্ঠে শুধালো, কি উইথড্র করব? এক্ষুনি যেটা বললে সেটা। কি সব বাচ্চাদের মতো বলছেন বলুন তো? বলে ফেলা কথা আবার উইথড্র করা যায় নাকি? তুমি করবে, আর মনের ভুলেও কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না তুমি, স্নোফ্লেক। আরশির চোখ মুখ শান্ত হয়ে এলো। নরম গলায় জানতে চাইল, দুজন ভালোবাসার মানুষ কখনো একে অপরকে ছেড়ে যেতে চায় না শেহজাদ। তাদেরকে নিয়তি দূরে ঠেলে দেয়। শেহজাদ আহত চোখে তাকায় আরশির দিকে। হুট করে এত কঠিন কথা তাকে কেন বলছে মেয়েটা? শেহজাদের এই ভয়ার্ত মুখের দিকে তাকাতেই ফিক করে হেসে ফেলল আরশি। এ কি, আপনি ভয় পাচ্ছেন? আরে আমি তো দেশে ফেরার কথা বলছিলাম। তখন তো আপনাকে একা একাই ঘুমোতে হবে। আপনারই থোড়াই পারবেন ভার্সিটি ফেলে রেখে আমার সাথে যেতে। তার ওপর কতদিন আম্মু আব্বুকে ছেড়ে এখানে আছি। তাদের একটু দেখতে ইচ্ছে করতে পারে না আমার? শেহজাদ তবু কিছু বলতে পারল না। তার চোখের সামনে ঝাপসা ঠেকলো আরশির মুখটা। দুফোঁটা উষ্ণ জল বেহায়ের মতো গড়িয়ে পড়ল কানির বেয়ে। তাতেই আটকে উঠল আরশি। শেহজাদের হাত সরিয়ে নিতেই দুহাতে তুলে নিল ওই গম্ভীর মুখটা। আপনি কাঁদছেন কেন? আরে বাবা, এটা তো কথার কথা বলেছি। ফিরতে চাইলেই তো আর ফিরতে পারবো না। কত কাজ করতে হবে তার আগে জানেন? ছুটির জন্য আবেদন, ভিসা, ইমিগ্রেশন, ফ্লাইট বুকিং, আরও কত কিছু। এ কি, তারপরেও মুখ ফুলিয়ে থাকবেন? আচ্ছা বেশ, ফিরবো না দেশে। এই নিজের গলায় চিমটি কেটে কথা দিলাম। হুম, কাজ হলো না। অভিমানী রাজপুতুরের মুখে হাসি ফোটানো কি এত সহজ? কিন্তু হাল ছাড়ল না আরশি। নড়ে চড়ে উঠল শেহজাদের কোলের উপর বসেই। ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়ালো, আচ্ছা এই দেখুন, কথা উইথড্র করলাম। এবার খুশি? শেহজাদ উত্তর দিল না। আগের মতোই মুখ ফিরিয়ে রাখলো অন্যদিকে। ঝুপ করে মনটা খারাপ হয়ে গেল আরশির। বিড়বিড় করে বলল, কি মুশকিল, এত কিছু বললাম তাও খুশি হওয়ার নাম নেই। সাদেকে আমি জাম্বুবান ডাকি। এখন কি করে মহারাজের মান ভাঙাবো? আরশি চিন্তিত হয়ে বিড়বিড় করলেও শেহজাদ হাসলো ঠোঁট টিপে। গলা পরিষ্কার করে ছদ্ম গম্ভীর কণ্ঠে বলল, বলছিলাম একটা কাজ করলে খুশি হয়ে যেতে পারে তোমার এই জাম্বুবান। আরশি আর চোখে চাইলেও শেহজাদের দিকে। তার মানে ওর বিড়বিড় করে বলা কথাগুলো শুনেছে পাজি লোকটা। আর এই মানভিমানের খেলা সবটাই নাটক। তবু বিরস মুখে শুধালো, কি কাজ? আরশি যে তার কথা ফেলবে না এটা ভেবেই ওর দিকে ফিরে চাইল শেহজাদ। তবে খুশি হয়ে যাওয়ার ব্যাপারটা চেপে রাখতে চেহারায় টিকিয়ে রাখলো স্বভাবসুলভ গাম্ভীর্যতা। নির্লিপ্ত স্বরে বলল, কাল আমার সাথে ঘুরতে যেতে হবে তোমাকে। আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে তুমি, না করতে পারবে না। আবদার শুনে দ্বিধায় পড়ল যেন আরশি। কিছু একটা ভেবে ইতস্তত স্বরে শুধালো, শুধু আমরা দুজনে বেরোলে ব্যাপারটা কেমন দেখাবে না? তার চেয়ে বাড়ির সবাইকে নিয়ে কোথাও একটা যাই চলুন। তাতে বাড়ির মানুষও খুশি আর আমরাও খুশি। আর আমার খুশি? এটাই তো বললাম। হুম, বাড়ির সবার খুশি একদিকে, আর এই ব্যাপারে আমার খুশি অন্যদিকে। আমি আগামীকাল আমার বউকে নিয়েই শহর ঘুরবো। মা বাবা বহুবার ঘুরেছে। আর যদি বলো রুষার কথা, তাহলে ওকে ওর বর খোঁড়াবে। তোমার মনি আর বাড়ির সবাইকে নিয়ে যদি এতই মন কেমন করে তোমার, তাহলে তাদেরকেও না হয় ঘুরিয়ে আনবো, তবে পরে। কালকের দিনটা শুধু তোমার আর আমার। কিন্তু
ওই কিন্তু পর্যন্ত সেই থেমে যেতে হলো আশিকে। ঠোঁট নেড়ে কিছু বলার সুযোগ অবধি পেল না, কারণ খুঁজতে গিয়ে বুঝলো তার নিজের ঠোঁট যে নিজের দখলেই নেই এখন। চোখের পলকে চলে গেছে অন্য একজনের দখলে, শেহজাদের দখলে। গভীর থেকেও গভীর হলো ওদের অধরষ্ঠের এই সন্ধিক্ষণ। এক ফাঁকে মেয়েটাকে শ্বাস নিতে অল্প একটু সুযোগ করে দিল শেহজাদ। তারপর ফের একবার ঠোঁটজোড়া লুফে নেওয়ার আগে শুধু বলল, আর একবার যদি যাব না বলো, তাহলে এর থেকেও কঠিন শাস্তি কপালে আছে তোমার, স্নোফ্লেক। আর সে ধাতস্থ হয়ে এগালোগাল হাসল। কণ্ঠ ফিরে এলো কিছুক্ষণের আগেই সেই দুষ্টুমি। শাস্তি দেওয়ার আগে কি যেন শেখাবেন বললেন না? কিভাবে ওইসব ইয়াকিয়া কথা বলতে হয় ওইগুলো শিখিয়ে দেবেন প্লিজ। নইলে আশিফ বিড়বিড় করে আওড়ালো, নইলে শাস্তিটা বোরিং হয়ে যাবে না? আপনার কাছ থেকে আমি কি কি শিখলাম সেটা দেখানোর জন্য শাস্তিটাই তো মোক্ষম সময়। আপনি আমাকে শাস্তি দিতে এলেই আমি আপনাকে গালাগাল করে উল্টে ফেলবো। শেহজাদের কণ্ঠে অবিশ্বাস। মুখের সামনে হাত রেখে আটকে উঠল এক প্রকার। পরপর শুধালো, স্নোফ্লেক, ডু ইউ ইভেন নো হোয়াট ইউ আর সেইং? আশির হাসি থামালো চট করে। তারপর আচমকাই শেহজাদের বুকের দুপাশে দুহাত রেখে মানুষটাকে ঠেলে ফেলল বিছানায়। নিজেও ঝুঁকে এলো এক লহমায়। শেহজাদের মুখের উপর খুলে পড়ল আশির রেশম কমল চুলের গোছা। লাজুক হাসলো তার লাজবন্তী। পরপর ওই নীল চোখের ওপর থেকে কাচের চশমাটা আলগোছে সরালো, তুলে নিয়ে রাখলো মাথার পাশে। পরপর শার্টের বোতামগুলো এক এক করে খুলতে খুলতে বলল, জানি তো, আর জানি বলেই বলছি, আজ আপনি আমাকে যা বলবেন, যেভাবে বলবেন আমি সব শুনবো, সব শিখবো। শার্টটা খুলে ফেলতে সময় লাগলো না রমণীর। চোখের সামনে উন্মুক্ত হলো পুরুষালী ভরাট বুক। কোমর তো বোধ হয় আশি দুহাতে এঁটে যাবে, অথচ কাঁধ বুক এত চওড়া কেন এই লোকের? আশি ঠোক গেল বড় করে। অতপর ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো শেহজাদের আবরণহীন বুকে। প্রতিটা স্পর্শে বাইরের বৃষ্টির ছাট এসে লাগলো ওদের গায়ে। বৃষ্টিমুখর বাতাবরণের হিমশীতল বাতাসে উড়ল আশির কেশকুন্দল। তখনই যেন চমৎকার একটা বুদ্ধি এলো ওর মাথায়। পরপরই কোনো কিছু না বলে উঠে চলে গেল কোথাও একটা। আচমকা বুকের ওপরে আশির অনুপস্থিতি অনুভব করতেই চোখ মেলে চাইল শেহজাদ। আর ঠিক সেই সময় কানে ভেসে এলো একটা হিন্দি গানের সুর। মিনিট খানিকের মধ্যে সুরের মূর্ছনা না থামলেও শিফন শাড়িতেই শেহজাদের সামনে এসে থামলো আরশি। আগের শাড়িটা বদলে এটা পরায় যেন মেঘ নেমে এসেছে শেহজাদের ঘরে। মরিয়ম বেগমের কাছ থেকে শাড়ি পরা শিখে নেয় 2 মিনিটে। শাড়ি পরতে আজ আর অসুবিধে হয়নি আরশির, কিন্তু শেহজাদের সামনে দাঁড়িয়ে থাকতে অসুবিধে হলো ওর। পাজরা অবশ হয়ে গেল ওই ব্যাধের মতো চাহনিতে। শেহজাদ আর শুয়ে থাকতে পারল না। খোলা শার্টে উঠে বসলো সে। আরশিকে ডাকলো চোখের ইশারায়। মেয়েটা ধীর পায়ে কাছে গিয়ে বসতেই হেসে ফেলল শেহজাদ। আরশি মেকি গাল ফুলিয়ে আওড়ালো, আপনি আবার হাসছেন, কিন্তু এত হাসলে আমি কিন্তু পাল্টে আসবো শাড়িটা। কে শেখালো তোমাকে এসব? কোন সব? আরশি বোকা বোকা চোখে তাকালো শেহজাদের দিকে। তাতেই যেন আরো একবার হেসে ফেলল শেহজাদ। তারপর আচমকাই একটানে আরশিকে এনে ফেললো নিজের পাশে। ছোঁয়া হলো ওর উপর। আঙুল চালালো মসৃণ কপালে। খুচরো চুলগুলো এনে কানের পাশে গুজে দিতে হাসকি স্বরে আওড়ালো, থ্যাংক ইউ আরুষি। শেহজাদের এই আদরের স্পর্শেও বিছানার সাথে মিশে যেতে হলো রমণীর। তবুও কোনো মতে বলে উঠল, থ্যাংক ইউ কেন? আমার পরিবারটা জোড়া লাগানোর জন্য, রুষাকে খুঁজে বের করে সবার সামনে আনার জন্য। তোমাকে শুধু একটা ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে জানি, তবুও। আচ্ছা, আচ্ছা মানে এই পরিবারটা শুধু আপনার পরিবার, এটা আমার পরিবার না? রুষা আমার বোন না? এভাবে সবসময় আমাকে আলাদা আলাদা ভেবেছেন তো আপনার সব চুল দাড়ি আমার আগে আগে পেকে যাবে। তখন বুঝবেন ইয়ং বউয়ের পাশে সাদা গোফ দাড়ি নিয়ে হাঁটতে কেমন লাগে। নিভৃতেই স্মিত হাসল শেহজাদ। তুমি জানো না আজ মা বাবা কি ফিরে পেয়েছেন, ওনারা আজ কতটা খুশি হয়েছেন, তুমি জানো না আরুষি? আর আপনি খুশি হননি? তোমার কি মনে হয়? আরশির আর চিন্তা ভাবনা করতে হলো না, ফট করে বলে বসলো, মনে তো হচ্ছে খুশি, কিন্তু এভাবে কি আন্দাজ করে কিছু বলা যায়?
প্রমাণ করে দেখান যে আপনি কতটা খুশি। কিভাবে প্রমাণ করব? আরশি নাটকীয়ভাবে আওড়ালো। প্রশংসা করুন একটু আমার। বলুন আরশি, তুমি এত মিষ্টি কেন? শাড়িতে তোমাকে এত পরীর মতো লাগছে কেন? কিন্তু আফসোস, আমি আমাদের বিয়ের তিনটা বছর নিজের জীবন যৌবন খুইয়ে অবশেষে 4 নম্বর বছরে এসে তোমার সৌন্দর্যের কদর বুঝেছি। তোমাকে দেখে অনেক নাক ছিটকেছিলাম, তার জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী। পরপর একটু থেমে ছদ্ম বিষণ্ণ গলায় বলল, যদিও খালি হাতে চাওয়া ক্ষমা আমি একসেপ্ট করি না, কিন্তু শুধু আপনি আমার স্বামী বলে একটা আইসক্রিমের বদলে মেনে নিলাম। মনে করে কালকে খাইয়ে দিলেই হবে। শেহজাদ ঠোঁট টিপল। আরশির মতোই অবুঝর ভান ধরে বলল, শুধু একটা আইসক্রিম খাওয়ালেই ক্ষমা পেয়ে যাব? আরশি দীর্ঘশ্বাস ছাড়ল, হতাশ কণ্ঠে আওড়ালো, আপনারা ছেলেরা আমাদের কি ভাবেন বলুন তো? সে যাই হোক, এই আরশিকে একটা আইসক্রিমে সেটেল করতে পারছেন বলে এটা ভেবে বসবেন না প্রতিবার একই ভুল করবেন আর আমি আইসক্রিম পেয়ে সব ভুলে যাব। আর কোনো ভুল করার প্রশ্নই আসে না। আরশি চৌড়া হাসলো, তারপর নিজের শাড়ি দেখিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এখন বলুন তো আমাকে শাড়িটাতে মানিয়েছে কিনা? আপনার তো পছন্দের রং এটা। মনি নিয়ে এসছে আমার জন্য। তাদের নিজেদের ওখানে একটা শাড়ির শোরুম আছে কিনা দেখুন না একটু। শেহজাদ চোখ নামিয়ে দেখলো ঠিকই, তবে শাড়ির রং নয়, অন্য কিছু। শুকনো গলায় ঢোক গেলে ফের চাইলো আরশির চোখের দিকে। আরশিকে বুঝলো সেই চোখের ভাষা। হয়তো বুঝলো, নয়তো না বুঝেই জিজ্ঞেস করে বসলো। কি ভাবছেন এত? শেহজাদের বেলেহাজ মনটা বলে উঠল, ভাবছি শাড়িটা কখন খুলবো। কিন্তু মুখে বলল, যে সাদা পরীটা সরাসরি আকাশ থেকে আমার সামনে নেমে এলো, সেই পরী তো কিছুক্ষণ আগে হেঁটেও আসতে চাইছিল না এই রুমে। কে যেন আজ মা রুষার কাছে ঘুমাবে বলছিল। থতমত খেয়ে গেল বেচারি। হাওয়া গিলে আওড়ালো, পরীর শর্ট টার্ম মেমোরি লস হয়েছে, সে কিছু মনে করতে পারছে না আপাতত। আরশি বিব্রত মুখখানা ঘুরিয়ে রাখলো এক পাশে। ইস, নিজের কথার পেঁচে এভাবে পড়ে যাবে জানলে আগেই সাবধান থাকতো এই জাম্বুবানের থেকে। সে যে তখনও হাসছে মিটিমিটি। আরশিকে আরেকটু জ্বালাতেই যেন ছুলো নিজের শেষ স্তবকখানা। কিন্তু পরী তো আমার পছন্দের রং, পছন্দের গান সবটাই মনে রেখেছে, শুধু এটাই ভুলে গেল। তাহলে হয়তো তার শর্ট টার্ম মেমোরি লস হয়নি, ব্রেইনে শর্ট সার্কিট হয়েছে। আরশি আগুন চোখে ফিরে তাকালো শেহজাদের দিকে। মানুষটাকে ঠোঁট টিপে হাসতে দেখে আরশির অভিমান গাঢ় হলো। উঠে যেতে যেতে বলল, বেশ মজা ওড়াবেন তো আমার। ওড়ান আপনি একা বসে বসে, আমি মা আর রুষার কাছেই গেলাম। ঠিক তখনই বলিষ্ঠ হাতের হ্যাচকা টানে আবারও মেয়েটাকে নিজের নিচে এনে ফেলল শেহজাদ। আচমকা আক্রমণে তটস্থ হলো আরশি। বিস্ময় বিমূঢ় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল সহসা। মানুষটা হাসলো, ঝুঁকে এলো ওর কানের পাশে। ঠিক যেভাবে আরশি ওর কানের পাশে এসেছিল ঠিক সেভাবে। উষ্ণ নিঃশ্বাসের বেগ বাড়তেই শেহজাদ ফিস ফিস করে শাসিয়ে দিল তার লাজবন্তীকে। রাতের এই হুটহাট বর্ষণ শহরের বুকে শীতের হিমটুকু ফিরিয়ে আনলেও পরিস্থিতি ঠান্ডা হলো না জামাই শ্বশুরের মাঝে। আইনের মাথা নোয়ানো পুলিশ হয়েও বার দুয়েক ঢোক গেল মেহেমেদের রানুমূর্তির সামনে দাঁড়িয়ে। মেহেমেদ দৃঢ় চোখে তাকিয়ে আছেন ওর দিকে, আবার কিছুক্ষণ পরপর দৃষ্টি ফেলছেন হাত ঘড়িতে, যেন অপেক্ষায় আছেন আইনের উত্তরে খুদ বের করার। খুদ বের করতে পারলেই বিয়েতে বেঁকে বসবেন উনি। আমার দেয়া 2.5 মিনিট সময় শেষ হতে আর মাত্র 1 মিনিটের মতো থাকলেও মনে হয় না তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো উত্তর আদৌ আছে। ওয়েল, হ্যাভ এ গুড নাইট ড্যান। বলে উঠে দাঁড়ালেন মেহেমেদ। তবে কিছু একটা মনে পড়তেই ফিরে তাকালেন আয়নের দিকে। তাহলে কাল সকালে আরও একবার দেখা হচ্ছে আমাদের। আর যখন তুমি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে, মনে করে আমার মেয়ের জীবন থেকেও একেবারে সরে যাওয়ার প্রস্তুতি নিয়েই বের হবে আশা করছি। পৌর ঠোঁটের বাঁকে তার তাচ্ছিল্যের হাসি। আয়নকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে উদ্যত হলেন রুম থেকে বেরিয়ে যেতে। কিন্তু চাইলেই কি সব হয়? দরজার ওপাশে পা বাড়ানোর আগেই তাকে দাঁড়ান বলে আটকে দিল অফিসার। আদালতের বিচারক পর্যন্ত আসামির বয়ান না শুনে তার শাস্তির পরোয়ানা জারি করে না, আর আপনি কিনা আমার উত্তর না শুনেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। দ্যাটস রুড। জামাই না হই, অন্তত অতিথি হিসেবে আমার সাথে কিছু মাত্র কার্টিসি মেনটেন করা উচিত ছিল আপনার, মাই ডিয়ারেস্ট উড বি শ্বশুরমশাই।
সহসা এই ভারী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই থমকালেন মেহমেদ। ফিরে চাইলেন বিরক্ত চোখে। আয়ন তখন মুখ তুলেছে, আত্মবিশ্বাসী হাসি ঠোঁটে ঝুরিয়ে চোখে চোখ রেখেছে মেহমেদের। আপনি ঠিকই বলেছেন। রুষাকে আমার সাথে বিয়ে দেওয়ার কোনো কারণই আমি আপনাকে দেখাতে পারবো না। একটা পরিবার ছাড়া বেড়ে ওঠা ছেলের হাতে আপনি কোন ভরসাতেই বা আপনার মেয়েকে তুলে দেবেন? তার উপর আমি যে পেশায় রয়েছি তাতে তো আমার নিজের জীবনেরই কোনো ভরসা নেই। বিশ্বাস করুন, আপনার জায়গায় আমি থাকলে ঠিক একই রকমভাবেই ভাবতাম। হয়তো বাবা হিসেবে আমি আপনার থেকেও বেশি কঠোর হতাম মেয়ের বিয়ের সময়। কিন্তু আমি আপনাকে একটা বিষয়ে নিশ্চিত করতে পারি, যে রুষাকে এত বছর পর আপনি ফিরে পেয়েছেন, সেই রুষাকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ফেলেছি। আর ওকে ভালো না বেশে বেঁচে থাকার কোনো উপায় আমার জানা নেই। যদি জানা থাকতো তাহলে এতটা অযোগ্য মানুষ হয়েও এত বড় আর্জি নিয়ে আপনার কাছে হাত পাততাম না আমি। আয়ান, মেহমেদ হাসান ওই পর্যন্তই থেমে গেলেন। তার পুরো কথাটা শেষ হওয়ার আগেই দুহাঁটু মেঝেতে ফেলল সম্মুখে দাঁড়ানো মানুষটা। হাঁটু গেড়ে বসতেই হুট করে অবিচল কণ্ঠখানা ভিজল আয়নের। বাবা মা থাকলে নিশ্চয়ই ওর হয়ে তারা রুষাকে চেয়ে নিত মেহমেদ হাসানের থেকে। আয়ন ঢোক গেল, সে ভেজা গলাতেই আওড়ালো, আমি যদি বিয়ে করি তাহলে রুষাকেই করব। তাতে আপনারা আমাকে যত খুশি অপছন্দ করার আপনি নির্দ্বিধায় করতে পারেন। তবে আমি নিশ্চিত, মেয়ের জামাই হিসেবে না হই, মানুষ হিসেবে কখনো আপনি আমাকে অপছন্দ করতে পারবেন না। এটুকু ভরসা নিজের উপর রয়েছে আমার। মেহমেদ হাসান নিশ্চুপ। তিনি সত্যি কি বেশি বেশি করে ফেলেছিলেন? মানুষ হিসেবে আসলেই তো ছেলেটা খারাপ নয়। ছোটবেলা থেকে সে যাদের সাথে বড় হয়েছে, মা বাবাকে প্লেন ক্যাশে হারিয়ে পুরোপুরি এতিম একটা ছেলে। কত কেঁদেছে, কাঁদতে কাঁদতে যখন জ্বর চলে আসতো আয়নের, তখন ওর দাদি মরিয়মের কাছে নিয়ে আসতো ছেলেটাকে। মরিয়ম মায়ের মতো করেই বুকে আগলে নিত ছেলেটাকে, মাথার পাশে বসে জলপট্টি লাগিয়ে দিত। শেহজাদ আর আয়ানকে একসাথে খাইয়ে দিত। বোর্ডিং স্কুলে কতবার মেহমেদ গিয়ে গিয়ে দেখে আসতেন ছেলেটাকে। ছুটিতে বাড়ি নিয়ে আসতেন। শেহজাদ আর আয়ানকে তিনিও কি কখনো আলাদা চোখে দেখেছিলেন? দেখেননি তো। তাহলে আজ রুষার বিয়ের কথা উঠতেই এত বেশি ভাবছিলেন কেন তিনি? মেয়েকে আরও একবার কাছে ছেড়া হতে দেওয়ার ভয়ে প্রলম্বিত শ্বাস ফেললেন মেহমেদ। আর চোখে দেখলেন হাঁটু গেড়ে মাথা হেট করে বসে থাকা আয়নকে। যে তার মেয়ের জন্য এতটা দুর্বল হতে পারে, তাকে কি করে সে পায়ে ঠেলবে? মিষ্টি মেঘের ভেলায় চড়ে রোদ নেমেছে ঘাস ফুলের গায়ে। গত রাতে বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে ইট পাথরের রুক্ষতা, নির্জীবতা। নতুন উদ্যমী শুরু হয়েছে আরও একটি ব্যস্ত দিনের সফেদ চাদরে। আরশিকে মরিয়ে বুকে টেনে নিল শেহজাদ, পালে ঢুকিয়ে ফেলে বুকের ভিতর। বলিষ্ঠ হাত জোড়া আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে উন্মুক্ত পেলপিঠ। শেহজাদের ঠোঁট জোড়াই ওঠে নীলাম্বরে তৃষ্ণা মিটিয়ে সে দেখতে থাকে তার প্রিয়দর্শিনী চোখের ভেজা পাপড়ি। তারপর চুপ করে চুমু খেয়ে বসে সেখানে। চুমু খেয়ে গালের উপর দৃষ্টি ফেলে, ফের নিঃশব্দে হেসে চুমু খায় সেখানে। তারপর একে একে কপাল, নাক, চিবুক, ঠোঁট। এক পর্যায়ে বিরক্তিতে ভ্রুকুটি করে আরশি ঘুমের ঘরেই কোনো মতে আওড়ায়, আপনি ভিজিয়ে ফেলেছেন আমার মুখটা। শেহজাদ থামে, তড়িঘড়ি আলতো হাতে আবার মুছে দেয় চুমু খাওয়ার জায়গাগুলো। তারপর নিরীহ স্বরে আওড়ায়, মুছে দিয়েছি, আর ভিজে নেই কোথাও। আরশি জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে চোখ খুলল, দেখল শেহজাদের চোখ মুখ উদ্গ্রীব, যেন বারণ না করলে হয়তো আরো শখানেক চুমু খাওয়ার প্রস্তুতি নেওয়াই ছিল তার। হতাশ চিত্তে দুপাশে মাথা নাড়ল আরশি। আপনার না সকালে ক্লাস আছে, তাহলে ঘুমোলেন না কেন একটু? এখন যদি শরীর খারাপ করে? ঘুমিয়ে গেলে তোমাকে দেখতাম কিভাবে? আরশি থতমতো খায়, চোখ নামায়, পলক ঝাপটে আওড়ায়, আর আপনার ক্লাসের কি হবে? রাতেই মেইল পাঠিয়ে ছুটি নিয়েছিলাম আজকের জন্য। বিস্ময়ে হতে হয় আরশির গোল গোল চোখগুলো। শেহজাদের দিকে তাকিয়ে অবিশ্বাসের সাথে শুধালো, তার মানে গতকাল রাতে যে বললেন আপনার ক্লাস আছে সকালে, সেটা বানিয়ে বলেছিলেন? আপনি প্রফেসর হয়ে মিথ্যেও বললেন সবাইকে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ওয়াইফি। প্লাস লেট মি মেক এ স্মল কারেকশন। আমি পেশায় প্রফেসর, কোনো সাধু সন্ন্যাসী নই যে টুকটাক মিথ্যে বলতে পারবো না। কথাখানা শেষ করে আরশিকে চোখ মারল শেহজাদ। মিথ্যে বলাই আরশি এমনিতেই রেগেছিল। শেহজাদকে চোখ মারতে দেখে তা যেন দ্বিগুণ হলো রমণীর। সে অন্যদিকে তাকিয়ে ভেঙিয়ে বলে উঠল, আপনি সাধু সন্ন্যাসী হয়ে যান প্লিজ, তাহলে যদি রাতে একটু ঘুমোতে পারি আমি। তাতেই যেন শব্দ করে হেসে ফেলল শেহজাদ। তবে আরশি রেগে যাচ্ছে দেখে হাসি থামিয়ে দিল, সাথে সাথে স্বর নামিয়ে কাছে ঘেঁষে শুধালো,
রাতে বেশি জ্বালিয়ে ফেলেছি তোমাকে? আচ্ছা, সরি সরি। এখন একটু ঘুমিয়ে নাও যান, তারপর না হয় উঠে যেও। এত মাখন লাগাতে হবে না। সকালবেলা ঘুমোলে সবাই জিজ্ঞেস করবে না রাতে কি করেছি, ঘুমোইনি কেন। শেহজাদ ছোট কামড়ে হাসি আটকে রাখলেও আরশিকে আর আটকে রাখতে পারলো না বিছানায়। সে চাদর পেঁচিয়ে উঠে দাঁড়াতেই শেহজাদ টেনে ধরলো ওর হাত। চওড়া হেসে বলল, সকালে উঠতে দেরি হয়েছে যখন, সবাই এমনিতেই বুঝবে রাতে কি হয়েছে। এত ব্যস্ত হতে হবে না। আইঢাই করে উঠলো আরশি। রক্তিম মুখটা কোনো রকমে ফেরালো অন্যদিকে। মনে তো হচ্ছে শর্ট সার্কিট আমার ব্রেনে, নয় এই জাম্বুবানের ব্রেনে হয়েছে। না হলে সকাল হতে না হতেই কেউ এভাবে পচা কথা শুরু করে দেয়। শেহজাদ মাথা নিচু করলো, নিঃশব্দে চোখ খিসে হাসলো আরশিকে বিড়বিড় করতে দেখে। তারপর চোখ তুলে শুধালো, তুমি শাওয়ার নিতে যাচ্ছ এখন? আপনার কি মনে হচ্ছে? চলো একসাথে যাই। তড়িৎ শেহজাদের হাসি হাসি মুখখানার দিকে তাকালো আরশি। চোখ ছোট ছোট করে দেখলো মানুষটাকে। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছেন মনে মনে উনি। পরপর সব প্রশ্ন কণ্ঠে শুধালো, আপনি কেন যাবেন আমার সাথে? আমি বলেছি। আমি কেন তোমার বলার অপেক্ষায় থাকবো? আপনি আমার হাত ছাড়ুন। শেহজাদ সেসব শুনলো না। সে মনে মনে শুধু ভাবলো, বিয়ের পর হতে যতগুলো মুহূর্ত তোমার নষ্ট করেছি, সেই সব কথা ঠিক করার দায়িত্ব এখন আমার। ইউ ডিজার্ভ দ্য ওয়ার্ল্ড। আই আই উইল গ্ল্যাডলি গিভ ইউ মাইন। আরশি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো ফের, আপনার জন্য এবার সত্যি সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার হাতটা ছাড়বেন নাকি স্নোবলকে ডাকবো, ডেকে বলবো আপনাকে ভয় দেখাতে? স্নোবলের নাম শুনে ভাবনার সুতো ছিল শেহজাদের। খরগোশ মশাই তো আবার মায়ের সব কথা শোনে কিনা। তবু আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, তোমার মনে হয় আমি স্নোবেলকে ভয় পাই এখনো? ভ্রু চালো আরশি। ঝুঁকে এলো শেহজাদের মুখের কাছাকাছি। শুধালো, তাই নাকি? তাহলে ওর কামড় খাওয়ার আগে কে যেন অজ্ঞান হয়ে গিয়েছিল সেদিন রাতে? অসহায় হাসলো শেহজাদ। তবু হাত ছাড়লো না আরশি। নরম গলায় আবদার মিশিয়ে বলল, তাহলে আমাকে শুধু একটু সেভ করে দিও নিজের হাতে। তাতে তো সমস্যা নেই। তুমি আয়নায় দেখে এসো তোমার গালগুলো কেমন লাল হয়ে আছে দাড়ির খোঁচা লেগে। অমনি গালে হাত রাখলো আরশি। আসলে কি ওর গালগুলো লাল হয়ে আছে? শেহজাদ ছদ্ম বিষণ্ণ গলায় বলে চলল, তোমার ভালোর জন্যই বলছিলাম, নইলে আমার এভাবে থাকতে কোনো সমস্যা নেই। প্রতিদিন তোমার গালের উপর দিয়ে এমন ঝড় তুফান চলুক, আমার কি? আমার তো আবার দেরি হয়ে যাচ্ছে না। তুমি বরং যাও, ফ্রেশ হয়ে আসো, আমি দেখি সেলুনে গিয়ে। কথার মাঝেই আরশি ব্যতিব্যস্ত হয়ে শুধালো, কেন? আপনি নিজে করতে পারবেন না? শেহজাদ মাথা নাড়ালো দুপাশে। কোলের উপর দৃষ্টি ফেলে উদাস কণ্ঠে আওড়ালো, ট্রিম করলে অসুবিধা হতো না, তবে শেভ করতে গেলেই গাল কেটে যাবে। অভ্যেস নেই তো, তাই আর কি। আচ্ছা বেশ, আসুন করে দিচ্ছি আমি। অমনি বড় বড় চোখ তুলে আরশির দিকে তাকালো শেহজাদ। কণ্ঠে বিস্ময় ঠেলে শুধালো, সত্যি করে দেবে? আরশি দাঁড়ালো না, আর হাতটা কোনো মতে ছাড়িয়ে নিল। যেতে যেতে গলা উঁচু করে বলল, এর পরেও দেরি করলে কিন্তু এই সার্ভিস আর পাবেন না। অফার থাকতে থাকতে লুফে নিন। শেহজাদ ঘাড় নোয়ালো নীলমাক্ত কামড়ে। মাথা পেছনের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে জাপটে নেমে পড়লো বিছানা ছেড়ে। ঠোঁটে তার বিজয়ীর হাসি। ভাগ্যিস আরশিওর অভিনয় ধরতে পারেনি, নইলে যে সত্যি সত্যি অফারটা মিস হয়ে যেত ওর। বাথটবে আছোয়া হয়ে বসলো শেহজাদ। দিগন্তের মতো নীল চোখ নিরন্তর পরখ করে চলো তার ছোট্ট বউটার আনাড়ি হাতখানা। আরশি চাল পেঁচিয়ে হাতে শেভিং ফোম আর রেজা নিয়ে বসলো শেহজাদের সামনে। ভর রাখলো হাঁটুর উপর। গাল তো ঠিক আছে, কিন্তু গলায় রেজার ধরার সময় একদম নড়াচড়া করবেন না, নড়লেই ডিরেক্ট ওপরে। ফের একবার চূড়ায় উঠল শেহজাদের অষ্টপুট। বাঁকা হেসে শুধালো, সাবধান করছো না ভয় দেখাচ্ছ? বিরক্তিতে মুখ দিয়ে চোখ সূচক শব্দ করলো আরশি। এই লোকটা ওর সব কথায় এত হাসে কেন? ওনার কি আসলেই ভয় লাগে না কোনো কিছুতে? আর বেশি ভাবলো না মেয়েটা। কুসুম গরম পানিতে রুমাল ভিজিয়ে প্রথমে গলা মুছিয়ে দিল শেহজাদের। পরপর শেভিং ফোম লাগালো পুরো গালে। তারপর গলায় কাপা কাপা এক হাতে রেজার, অন্য হাতে ধরে রাখলো শেহজাদের ঘাড়ের এক পাশে। বড় করে দম নিয়ে শুধালো, এমনিতে আমি ইউটিউব দেখে গাড়িও বানিয়ে ফেলতে পারি, কিন্তু এখন তো আর শেভিং কিভাবে করতে হয় সেটা দেখার সময় পেলাম না। তাই বলছিলাম যদি যদি কেটে যায়?
আরশি ভীত চোখে মাথা তোলে উপর নিচ। কেটে গেলেও সমস্যা নেই, তুমি আছো না। তুমি সামনে থাকলে আমার হাজার কাটলেও ব্যথা লাগবে না। এতক্ষণে যেন একটু সাহস পেল আরশি। ঢোক গিলে ধীরে ধীরে চালাতে শুরু করলো। হাতে রেজারটা পুরো শেভিং যখন শেষ তখনই দম ফেললো মেয়েটা। দুপাশে মাথা নেড়ে বলল, আমি না থাকলে যে আপনার কি হতো? শেহজাদ তখনও হাসলো ঠোঁট টিপে, তারপর নিজেও আরশিকে নকল করে দুপাশে মাথা নেড়ে বলল, আসলে তুমি না থাকলে যে কি হতো আমার। অমনি তীক্ষ্ণ চোখে তাকালো আরশি। অমনি দেখে ফেলো শেহজাদ মাথা নুইয়ে হাসছে। কপালে ভাঁজ পড়লো, ওর কণ্ঠে সন্দেহ নিয়ে শুধালো, আপনি এবারও মিথ্যে বলেছেন আমায়, তাই না? আপনি আসলে নিজে নিজেই সেভ করতে পারেন। ইচ্ছে করে আমাকে টেনশনে রাখলেন এতক্ষণ। আরশির সম্পূর্ণ মনোযোগ যখন ঝগড়ার দিকে, তখনই ওর গালে নিজের গাল ছুঁয়ে দিল শেহজাদ। শেভিং ফোমে মাখামাখি হলো দুজনে। আরশি বিস্ময় প্রকাশ করার সময়টুকু পেল না। তার আগেই কোমরে হাত পেঁচিয়ে পেল, শরীরটা নিজের বুকের ওপর এনে ফেলল শেহজাদ। কানের পাশে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, দেরি যখন হয়েছেই তখন আর একটু দেরি সহ্য করে নাও স্নোফ্লেক। তোমাকে সারাদিনে আর বিরক্ত করবো না, একবারও করবো না। একটু থেমে আরশির মতো করেই ফের আওড়ালো, পাক্কা প্রমিস। হাসান ভিলার ডাইনিং টেবিলে আজ যেন চাঁদের হাট। সকালে নাস্তার জন্য সবাই একটু দেরি করেই বসলেও হাসির আড্ডার কমতি নেই কোনো। গৃহসহায়িকা ক্যারোলিন আর মরিয়ম বেগম হাতে হাতে খাবার দিয়ে টেবিল সাজালেন। হরেক পদের খাবারে ভর্তি করে ফেললেন ভিলার খাবার টেবিল। যারা তো ওর পছন্দের নারকেল সেমাই দেখে খুশিতে ঝুমঝুম করে উঠল। স্ফূর্ত কণ্ঠে মরিয়মকে শোধালো, মা, তুমি কি করে জানলে যে আমার নারিকেল দিয়ে এমন ঝুড়ো ঝুড়ো সেমাই পছন্দ? মরিয়ম মিষ্টি করে হেসে হাত বুলিয়ে দিলেন মেয়ের মাথায়। তারপর আঞ্জুমান রোজির দিকে তাকিয়ে বলে উঠলেন, তোর মনিকে জিজ্ঞেস করেছিলাম সকালে, উনিই বললেন যে তোর এই সময়টা পছন্দ, ব্যাস বানিয়ে ফেললাম। আঞ্জুমান স্মিত হাসলেন। মুগ্ধ চোখে দেখলেন যারার উৎফুল্ল মুখখানা। কেমন কোমর জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো মরিয়মকে, ঠিক যেমনটা তাকে জড়িয়ে ধরে জানাতো ছোটবেলায়। অমনি বুকটা ভার হয়ে এলো তার। মনে মনে ভাবলেন, যারা যতই তোকে ভালোবাসুক, জন্মদাত্রী মায়ের সাথে কি তুলনা করলে চলে আঞ্জুমান? ওদিকে মেহমেদ এখনও আসেনি খাবার টেবিলে। চিন্তায় আয়নের গলা থেকে খাবার নামলো না। এসে কি বলবেন তা তো এখনও স্পষ্ট নয়। তারপর গতকাল রাতে তো কিছু না বলেই বেরিয়ে গেলেন উনি রুম থেকে। তবে কি তার পছন্দ হয়নি আয়নের বলা কথাগুলো? আয়ান যখন এই ৭-৫ ভেবে অস্থির, ঠিক সেই সময় দোতলা থেকে নিচে নামলো আরশি আর শেহজাদ। অ্যামিলিয়া খাবার টেবিল থেকে চোখ তুলে দেখলো ওদের দুজনকে। আরশির পরনে হালকা গোলাপি ফুল স্লিভ কটন গাউন। গাউনের নিচ থেকে উঠেছে সাকুরা ফুলের প্রিন্ট। চুলগুলো ছড়িয়ে আছে কোমর পর্যন্ত। গলার কাজটাই শিফনের সাদা ওড়না। ওদিকে পুরো দস্তর ফর্মাল পরেছে শেহজাদ। তবে শার্টের রংটা কি আরশির গাউনের সাথে হুবহু মিল রেখে পড়লো? দুজনেই কোনো একটা বিষয় নিয়ে হাসছে। আর সে হাত নেড়ে নেড়ে কথা বলছে শেহজাদের সাথে। কাকে নিয়ে এত কথা বলছে ওরা? হাসছে ওভাবে অ্যামেলিয়াকে নিয়ে। অ্যামেলিয়া চোখ ফিরিয়ে নিল। বুকের ভিতরটা ভেঙে চুরে আসছে ওর। আজ শেহজাদের পাশে এমি না থাকলেও ভবিষ্যতে তো এ জায়গাটা ওর হবেই। আর এটা নিশ্চিত করবে অ্যামেলিয়া নিজে। শেহজাদ এসে যখন আয়নের পাশে বসলো, তখনও ছেলেটা নিজের ভাবনায় বিভোর। সামনে রাখা সেমাইয়ের বাটি ধোয়া ছেড়েছে বহুক্ষণ। একটু ঠান্ডা হোক, তারপর খাঁচি খাঁচি করে শেষ অবধি গলা থেকে নামলো না কিছুই আয়নের। আরশি বসেছে শেহজাদের বরাবর উল্টো পাশের চেয়ারটাতে জারার কাছে। আরশিকে খেয়াল করতেই মরিয়ম বেগম জিজ্ঞেস করে বসলেন, কাল রাতে যে বললি সায়ান্টের কি যেন সব খোয়া গেছে, সেসব গুছিয়ে দিয়েই চলে আসবি, কই এলি না তো? আমি আর রুষা কতক্ষণ বসে রইলাম তোর জন্য। যারা হেসে ফেলল ঠোঁট টিপে। আঞ্জুমান মন খারাপের সুরে বললেন, সে কি, তোমরা রাতে গল্প করেছো আর আমাকে বললে না? এ কিন্তু ভারী অন্যায়। যারা এবার হাসি থামিয়ে টেনে টেনে আওড়ালো, মনি, তুমি মন খারাপ করো না, পরের বার থেকে তোমাকেই বলবো। আর সেটা তো ভুলো মনের না, কিছুই মনে থাকে না ওর। কাল রাতেও তো মনে হয় ভুলেই গিয়েছিল আমাদের আড্ডা দেওয়ার কথা, এই জন্যই আসতে পারিনি, তাই না রে আরশি? মরিয়ম আতকে উঠলেন মেয়ের কথায়। বোকা বোকা চোখে আরশিকে কতক্ষণ দেখে কিছু একটা মনে পড়ল তার। শাসনের ভঙ্গিতে বলে উঠলেন,
এর জন্যই আমি তোকে এত করে বাদাম টাদাম খেতে বলি। এভাবে সবকিছু ভুলে গেলে তো পরীক্ষায় ডাব্বা মেরে বসে থাকবে। হ্যাঁ রে, ক্লাসে পড়াটা ঠিক করে দিতে পারিস তো? তোকে নিয়ে আমার এত দুশ্চিন্তা হয়। আশি নিজের জন্য প্লেট উল্টাচ্ছিল। মরিয়মের কথা শোনা মাত্রই আনমনে বলে বসলো, আরে ধুর মা, তুমি বেশি চিন্তা করছো আমাকে নিয়ে। আমি ভুলে টুলে যাইনি কিছু। সে তো কাল রাতে আমি তোমার ছেলেকে